যখন আমরা শুনি কোনো দেশ একটা আন্তর্জাতিক সংস্থায় যোগ দিচ্ছে তখন মনে হয় এটা তো একটা সাধারণ ঘটনায় কিন্তু প্রায় প্রত্যেকটা ঘটনার পেছনেই একটা গভীর কৌশল বা স্ট্র্যাটেজি কাজ করে। আজকে আমরা বাংলাদেশ আর ওআইসির সম্পর্কের সেই লুকানো দিকটাই দেখব, যা শুধু পরিচয়ের চেয়েও অনেক বেশি কিছু। তো প্রশ্নটা একদম সহজ, দেশগুলো কেন এসব আন্তর্জাতিক ক্লাবে যোগ দেয়? এই একটা প্রশ্নের উত্তর যদি আমরা বুঝে যাই তাহলেই দেখবেন বাংলাদেশ আর ওআইসির সম্পর্কের পুরো কৌশলটা একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আমাদের আলোচনার কেন্দ্রে যে আছে সেই ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন জিনিসটা আসলে কী? ভাবুন একবার, জাতিসংঘের পরেই এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা। মানে এখানে ৫০টারও বেশি মুসলিম দেশ একসাথে আছে। এই বিশাল সাইজটাই বলে দেয় এই অর্গানাইজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। সম্পর্কের প্রথম স্তরটা হল পরিচয়ের সংযোগ বা আইডেন্টিটি কানেকশন। বাংলাদেশ আর ওআইসির সম্পর্কের দিকে তাকালে এটাই সবার আগে চোখে পড়ে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১৯৭১-এ দেশ স্বাধীন হল, কিন্তু একটা নতুন দেশের জন্য তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আন্তর্জাতিক স্বীকৃতি। আর ঠিক এই কারণেই ১৯৭৪ সালে বাংলাদেশের ওআইসিতে যোগদান ছিল একটা মাস্টার স্ট্রোক। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের একটা বড় অংশের সমর্থন আদায় করে বাংলাদেশ, যা বিশ্বমঞ্চে নিজের অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এখন প্রশ্ন হল, তাহলে কি পুরো ব্যাপারটা শুধু একটা ধর্মীয় পরিচয়ের উপর দাঁড়িয়ে আছে, নাকি এর আড়ালে আরও গভীর, আরও হিসেব নিকেশ করা কোনো কৌশলগত কারণও আছে? চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক। এবার আমরা দেখব দ্বিতীয় স্তরটা, মানে স্ট্র্যাটেজিক পে অফ বা কৌশলগত ফায়দা। এখান থেকেই বোঝা যাবে এই সম্পর্ক থেকে বাংলাদেশ কিভাবে শক্তিশালী অর্থনৈতিক আর কূটনৈতিক সুবিধা আদায় করে। এই চার্টটা দেখুন, এখানেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে। হ্যাঁ, পরিচয়ের দিকটা গুরুত্বপূর্ণ ৩০%, কিন্তু খেয়াল করে দেখুন অর্থনৈতিক দিকটা হল ৪০% আর কূটনীতিক দিকটা ৩০%। তার মানে পরিচয়ের বাইরেও এই সম্পর্কের প্রায় ৭০% হল একদম বাস্তবসম্মত সুবিধা। একেই বলে স্মার্ট ডিপ্লোম্যাসি। ওআইসি-ভুক্ত দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য একটা ইঞ্জিনের মতো কাজ করে। লক্ষ লক্ষ প্রবাসী কর্মী, তাদের পাঠানো বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স, আমাদের জ্বালানি আমদানি, এমনকি বিনিয়োগ, এই সব কিছুই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। সুতরাং মূল কথা হলো, এটা শুধু পরিচয়ের সম্পর্ক নয়, এটা একটা অর্থনৈতিক লাইফলাইনও বটে। এই রেমিটেন্সের চক্রটা খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। স্টেপ 1, আমাদের কর্মীরা ওআইসি দেশগুলোতে যান। স্টেপ 2, তারা কষ্ট করে উপার্জন করে দেশে টাকা পাঠান। আর স্টেপ 3, সেই টাকায় আমাদের দেশের ফরেন রিজার্ভ শক্তিশালী হয়। এই সাধারণ ৩টা ধাপই কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে। অর্থনীতির ব্যাপারটা তো গেল, এবার আসি ডিপ্লোমাসিতে। দেখুন, বাংলাদেশের মতো একটা দেশের জন্য ওআইসির মতো প্ল্যাটফর্মগুলো একটা ইনফ্লুয়েন্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে। মানে একা একা যে কথাটা বললে বিশ্ব শোনে না, সবাই মিলে একসাথে বললে সে কথার ওজন অনেক বেড়ে যায়। কিন্তু যে কোনো জোট বা অ্যালায়েন্সের মতোই ওআইসিএরও ক্ষমতা যেমন আছে, তেমনি সীমাবদ্ধতাও আছে। চলুন এবার একটু রিয়ালিটি চেক করা যাক, যা আমাদের একটা পরিষ্কার চিত্র দেবে। বাস্তবতা হল ওআইসির কার্যকারিতা অনেক সময় বেশ সীমিত। এর কারণগুলো কি? প্রথমত, সদস্য দেশগুলোর নিজেদের মধ্যেই স্বার্থের সংঘাত আছে। দ্বিতীয়ত, কোনো সিদ্ধান্ত কার্যকর করার মতো শক্তিশালী কোনো মেকানিজম নেই। আর বেশিরভাগ প্রস্তাব নাই এমন যা মানতে কেউ বাধ্য নয়। ফলে যা হয়, অনেক জোরালো কথা পরেও বাস্তব কাজের মধ্যে একটা বড় ফাঁক থেকে যায়। এই স্লাইডের সমীকরণটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার। একদিকে সদস্য দেশগুলোর ভিন্ন ভিন্ন স্বার্থ, তার সাথে যোগ করুন দুর্বল প্রয়োগ ব্যবস্থা। এই দুটো মিলে ফলাফল কি দাঁড়ায়? সীমিত কার্যকারিতা। এটাই কিন্তু ওআইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আমরা সম্পর্কের বেশ কয়েকটা স্তর দেখলাম। এবার চলুন সব কিছুকে এক সুতোয় গেঁথে ফাইনাল ফর্মুলাটা দেখি, যা এই সম্পর্কের আসল রহস্যটা আমাদের সামনে তুলে ধরবে। আর এইটাই হলো সেই মাস্টার ফর্মুলা, অভিন্ন পরিচয় আর একটা সম্মিলিত প্ল্যাটফর্ম। এই দুটো যখন একসাথে হয়, তখন বাংলাদেশের মতো একটা দেশের কণ্ঠস্বর বিশ্ব দরবারে অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। পুরো কৌশলটাকে এই একটা সহজ সমীকরণে বলে দেওয়া যায়। এই পুরো বিষয়টাকে যদি আমরা একটা মাত্র ফ্রেজে বলতে চাই, তাহলে সেটা হবে আইডেন্টিটি এনহ্যান্সড প্র্যাগম্যাটিক ডিপ্লোমাসি। মানে পরিচয়কে ব্যবহার করে বাস্তবসম্মত অর্থনৈতিক ও কৌশলগত লক্ষ্য অর্জন করা। এটাই হলো দিনের শেষের স্মার্ট ডিপ্লোমাসি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের মনে রাখার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়েটা কি? চলুন একটা ফাইনাল সার সংক্ষেপ দেখে নেওয়া যাক।
এই টেবিলে পুরো কৌশলটা এক নজরে দেয়া আছে। দেখুন, পরিচয় বা আইডেন্টিটি হল এই সম্পর্কের ভিত্তি, যা বাংলাদেশকে আন্তর্জাতিক বৈধতা আর মিত্রতা এনে দিয়েছে। অর্থনৈতিক দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা রেমিটান্স আর দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে। আর সবশেষে কূটনীতিক দিকটা হলো স্ট্র্যাটেজিক, যা বাংলাদেশকে বিশ্বমঞ্চে কথা বলার জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যাচ্ছি। আগামী 10 বছরে এই পরিচয় আর কৌশল, এই দুটো জিনিস মিলে সারা বিশ্বের জোটগুলোকে কিভাবে নতুন করে রূপ দিতে পারে বলে মনে হয়, এই ব্যাপারটা নিয়ে ভাবলে আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ গতি প্রকৃতি বোঝাটা কিন্তু আরও অনেক সহজ হয়ে যাবে।